তোমাকে আমি একটা মুক্তসহ ঝিনুক দিয়েছিলাম, আর তুমি ঝিনুকের ভেতর থেকে মুক্তো ফেলে দিয়ে বাকি অংশটা নিজের কাছে রেখে দিলে। নমস্কার, আমি শ্রেয়শ্রী। আপনারা শুনছেন হিজিবিজি গল্পের আসর উইথ শ্রেয়শ্রী। আজকে আপনাদের জন্য গল্প পরকীয়া। চলুন শুরু করা যাক। জয়া পুলিশের পরীক্ষায় পাশ করে ইন্টারভিউ দিল। জয়ার পুরো বিশ্বাস ছিল যে ও এবারে চাকরিটা পেয়ে যাবে, কিন্তু প্রায় 6 মাস পরও যখন চাকরির লেটার হাতে পেল না, তখন একটু ভেঙে পড়ল। জয়ার বাবা বললেন, তুই চিন্তা করিস না, এতদিন যখন অপেক্ষা করেছিস আর একটু অপেক্ষা কর, নিশ্চয়ই ভালো কিছু হবে। এরপর জয়ার বিয়ে ঠিক হলো বেসরকারি ব্যাংকে চাকুরিরত যতীন্দ্রের সঙ্গে। কয়েক মাস পর জয়ার বিয়ে হয়ে গেল। জয়া ঠিক করলো এবার ও অন্য কোনো সরকারি চাকরির জন্য চেষ্টা করবে। যতীন্দ্র আর জয়ার সাংসারিক জীবন বেশ ভালোই চলছিল, কিন্তু মাস 6 পর যতীন্দ্রকে পাড়ার এক কাকিমা ডেকে বললেন, জানিস ইন্দ্র, তোর বউয়ের সঙ্গে একজনের সম্পর্ক রয়েছে। যতীন্দ্র বলল, না না কাকিমা, এটা হতে পারে না, জয়া এরকম মেয়েই নয়। পাড়ার কাকিমা বললেন, আমরাও তো সেটাই ভাবতাম, কিন্তু কয়েকদিন ধরে যা সব কিছু দেখছি তাতে তো নিজের চোখকেই বিশ্বাস হচ্ছে না। মুখটা একটু গম্ভীর করে যতীন্দ্র বলল, কি দেখেছ? পাড়ার কাকিমা বললেন, মাঝে মাঝেই বাইক নিয়ে একটা ছেলে আসে, তোর বউকে একটা করে উপহার দিয়ে যায়। ছেলেটা হেলমেট পরে থাকে বলে মুখটা ভালো বোঝা যায় না। যতীন্দ্র কিছু না বলে সেখান থেকে চলে গেল। যতীন্দ্র কিছু না বললেও ওর মনের মধ্যে সন্দেহ ঘোরাফেরা করতে লাগলো। যতীন্দ্র মাঝে মাঝেই ডাস্টবিনের মধ্যে শাড়ির প্যাকেট, ইলেকট্রনিক জিনিসের প্যাকেট, ফোন আর ঘড়ির প্যাকেট দেখতে পেত। যতীন্দ্রর মনের সন্দেহ আরও জোরালো হলো যখন অফিস থেকে দুপুরের দিকে ফোন করলে মাঝে মাঝেই জয়াকে ফোনে ব্যস্ত পেত। জয়া ওর বাবা মা, আত্মীয় বা বন্ধুদের ফোন করে বলাতেও যতীন্দ্র বিশ্বাস করতে পারত না। ধীরে ধীরে জয়ার প্রতি যতীন্দ্রের ব্যবহার পরিবর্তন হতে লাগলো। প্রায় 2 মাস পর যতীন্দ্রের ব্যবহার পুরোপুরি পরিবর্তন হয়ে গেল। যতীন্দ্র মাঝে মাঝেই জয়ার উপর চিৎকার করতে লাগলো, খারাপ খারাপ কথা বলতে লাগলো। যতীন্দ্র বলল যে জয়া নাকি পরকীয়ায় জড়িত। বিয়ের 1 বছরের মধ্যেই পরিস্থিতি এত খারাপ হয়ে গেল যে 2 পরিবারের লোকজন ওদের ডিভোর্সের সিদ্ধান্ত নিতে বাধ্য হলো। 1 মাসের মধ্যেই ওদের ডিভোর্স হয়ে গেল। জয়া আর যতীন্দ্রের ডিভোর্স হওয়ার পর প্রায় 3 মাস কেটে গেছে। এক রবিবারের সকালে যতীন্দ্র বাড়িতেই ছিল। হঠাৎ কলিং বেলটা বেজে উঠল। যতীন্দ্র গিয়ে দরজাটা খুলে দিতে একজন ডেলিভারি বয় বলল, জয়া দিদি নেই? ওনার নামে একটা পার্সেল ছিল। পার্সেল? কিন্তু জয়া তো এখন আর এখানে থাকে না, বিস্ময়ের সুরে বলল যতীন্দ্র। ডেলিভারি বয় পার্সেলের ঠিকানার দিকে তাকিয়ে বলল, এই রে, দেখুন, জয়া দিদির নাম দেখেই এখানে পার্সেল নিয়ে চলে এসেছি। ঠিকানাটা আর দেখা হয়নি। আসলে 1 বছরের অভ্যাস চেঞ্জ হয়নি। তা তুমি জয়াকে কতদিন ধরে পার্সেল ডেলিভারি দিচ্ছ? প্রশ্নটা করলো যতীন্দ্র। ডেলিভারি বয় বলল, গত 1 বছর ধরে আমিই তো জয়া দিদিকে পার্সেল ডেলিভারি করি। ঠিক আছে দাদা, এখন আসি, পার্সেলটা আমি নতুন ঠিকানায় পাঠিয়ে দেব। যতীন্দ্রের হাত থেকে পার্সেল নিয়ে ডেলিভারি বয় চলে গেল। যতীন্দ্র রাস্তার দিকে তাকিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। ঘরে গিয়ে যতীন্দ্র ওর মাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা মা, জয়া আমাদের ডিভোর্সের আগে গত 1 বছরে অনলাইনে কি অর্ডার করেছিল? তা অনেক কিছুই অর্ডার করেছিল, যেমন ডিনার সেট, প্রেসার কুকার, ইন্ডাকশন, মাইক্রো ওভেন, রাজার বিয়ের জন্যে কাপেল সেট, তোর জন্যে ঘড়ি, আমার জন্য মোবাইল,
ওর আর আমার জন্য শাড়ি, আয়রন, ট্যাব ইত্যাদি। তা তুই আজ হঠাৎ এসব কথা জিজ্ঞাসা করছিস কেন? যতীন্দ্রের মা প্রশ্ন করলেন। আমি অনেক বড় ভুল করে ফেলেছি মা। আমি জয়াকে সন্দেহ করতাম যে হয়তো জয়াকে কেউ উপহার দিয়ে যাচ্ছে। জয়ার কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার চলছে। যতীন্দ্র কাঁপা কাঁপা গলায় বলল, কেউ বলেছে তোকে এসব কথা, নাকি তুই নিজেই এসব ভেবে নিয়েছিস? যতীন্দ্রের মা গীতা দেবী গম্ভীর স্বরে বললেন। যতীন্দ্র বলল, আমাকে তো পুতুল কাকিমা বলল যে প্রায়ই একটা ছেলে বাইকে করে হেলমেট পরে এসে জয়াকে উপহার দিয়ে যায়। সর্বনাশ! তুই ওই মহিলার কথা শুনে ওরকম ফুলের মতো নিষ্পাপ মেয়েটাকে ভুল বুঝলি? তুই আর তোর বাবা তো কোনোদিনই বাড়ির প্রয়োজনীয় কোনো জিনিসের প্রতি নজর দিস না। তোরা শুধু ভাবিস যে টাকা ফেলে দিলেই সংসার চলে যায়। তাই আমি বৌমাকে বলেছিলাম আমার প্রয়োজনীয় কিছু জিনিস কিনে দিতে, কিন্তু তার জন্য যে এত কিছু ঘটে যাবে আমি ভাবতেও পারিনি। আর এখন তো বেশিরভাগ মানুষই অনলাইনে কেনাকাটা করে। ওই মহিলা যে আর কতজনের ঘর ভাঙবে কে জানে। তুই জানিস তোর ছোট কাকিমা কেন বাড়ি ছেড়ে চলে গিয়েছিল? কথাগুলো এক নাগাড়ে বলে গীতা দেবী থামলেন। যতীন্দ্র বলল, ছোট কাকা ছোট কাকিমাকে ধরে মারতো বলে ছোট কাকিমা চলে গিয়েছিলেন। গীতা দেবী বললেন, কেন মারতো জানিস? ওই পুতুল তোর ছোট কাকাকে তোর ছোট কাকিমার নামে আবোল তাবোল কথা বলতো। কি অনর্থ ঘটালি রে তুই! মা, আমি আবার জয়াকে ফিরিয়ে আনতে চাই। মা, আমি যাব, বলল যতীন্দ্র। গীতা দেবী বললেন, যা, গিয়ে দেখ বৌমাকে যদি বাড়ি নিয়ে আসতে পারিস। আমি কালই যাব জয়ার সঙ্গে কথা বলতে। দরকার হলে আমরা আবার মন্দিরে বিয়ে করব, যতীন্দ্র বলল। এক সপ্তাহ পর যতীন্দ্র জয়াদের বাড়িতে গেল। জয়ার মা যতীন্দ্রকে বসতে বললেন। তারপর যতীন্দ্রকে মিষ্টি জল খেতে দিলেন। যতীন্দ্র বলল, জয়া কোথায়? জয়াকে দেখছি না। জয়ার মা বললেন, জয়া এখন আর এখানে থাকে না। তোমাদের ডিভোর্স হয়ে যাওয়ার 2 সপ্তাহ পরে পুলিশের চাকরিতে যোগদানের কাউন্সেলিংয়ের চিঠি এলো জয়ার কাছে। জয়ার সুন্দরবনে পোস্টিং হয়েছে। ও এখন ওখানেই থাকে। মাসে একবার করে আসে, 3-4 দিন থেকে চলে যায়। গত পরশু জয়া ফিরে গেছে। বিয়ের পর ও ভেবেছিল যে পুলিশের চাকরি পেলেও অন্য কোনো চাকরির চেষ্টা করবে। জয়াকে কি দরকার? তোমার কিছু জিনিস রয়েছে নাকি ওর কাছে? আসলে আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি ওকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিলাম, যতীন্দ্র বলল। জয়ার মা বললেন, তুমি তোমার ভুলটা বুঝতে অনেক দেরি করে ফেলেছো বাবা। যতীন্দ্র মুখ নিচু করে বলল, জয়ার ফোন নাম্বারটা পাওয়া যাবে? জয়ার মা বললেন, ফোন নম্বর নিয়ে লাভ নেই। ও যেখানে থাকে সেখানে ফোনের নেটওয়ার্ক খুব দুর্বল। ও যখন কোনো ভালো নেটওয়ার্কযুক্ত অঞ্চলে থাকে তখনই আমাদের ফোন করে। যতীন্দ্র আর কিছু না বলে বিদায় জানিয়ে বাড়ি ফিরে গেল। প্রায় 1 মাস পরে যতীন্দ্র টিভি দেখতে দেখতে কফি খাচ্ছিল। একটা খবর দেখে হাত থেকে কফি মাগ নিচে পড়ে গিয়ে টুকরো টুকরো হয়ে গেল। পাশের ঘর থেকে গীতা দেবী ছুটে এসে বললেন, কি হলো, কি ভাঙলি? কথাটা শেষ করতেই যতীন্দ্র টিভির দিকে নির্দেশ করল। একটা খবর দেখে গীতা দেবীর মুখ থেকে আর কোনো কথা বেরোলো না। সুন্দরবনের জঙ্গলে কিছু দুষ্কৃতীদের হাত থেকে দেশকে উদ্ধার করতে গিয়ে শহীদ হলেন সুন্দরবন থানার মহিলা পুলিশ অফিসার জয়া সরকার। 25 জন দুষ্কৃতীর মধ্যে 18 জন জয়াদেবীর গুলিতে নিহত হন। বাকি 7 জনের সঙ্গে পুলিশের হাতাহাতির সময় একজন দুষ্কৃতীর বন্দুকের গুলি জয়াদেবীর বুকে এসে লাগে। 7 জনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। জয়াদেবীর মৃত্যুতে একদিকে যেমন পশ্চিমবঙ্গ পুলিশ মহল দুঃখ পাচ্ছে এরকম একজন সাহসী পুলিশ অফিসারকে হারিয়ে ফেলার জন্য, তেমনি অপরদিকে সবাই গর্ব অনুভব করছে জয়াদেবীর জন্য। এটা দেখে যতীন্দ্র আর গীতা দেবী
কপালে হাত ঠেকিয়ে স্যালুট জানালেন। গীতা দেবী বললেন, তোমাকে আমি একটা মুক্ত সহ ঝিনুক দিয়েছিলাম, আর তুমি ঝিনুকের ভেতর থেকে মুক্ত ফেলে দিয়ে বাকি অংশটা নিজের কাছে রেখে দিলে। কথাটা বলে গীতা দেবী মুখে চাপা দিয়ে চোখের জল ফেলতে ফেলতে চলে গেলেন। যতীন্দ্র আর কিছু ভাবতে পারল না, ধপাস করে সোফায় বসে পড়ল। ধন্যবাদ। এতক্ষণ আপনারা শুনছিলেন পরকীয়া। কলমে শ্রেয়শ্রী কোলে, কণ্ঠে শ্রেয়শ্রী কোলে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এই ধরনের আরও গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। ধন্যবাদ।